কাঁদছে গো। জমিদার তার স্ত্রীকে জড়িয়ে কাঁদছে যে কোনদিন কাঁদেনি, সারাটা জীবন শুধু লোকে কাঁদিয়ে গেছে। সনকা বলছে তোমার চোখে জল কেন, কি হয়েছে? সনকা, এই ঝড় বৃষ্টির সন্ধ্যা কালে একটা বৈষ্ণব আমার বাড়ি এসেছিল গো। আর সেই বৈষ্ণবটা আমায় থাকার কথা বলেছিল, আমি তাকে থাকতে দিইনি গো। অনেক করে বিনয় করে আমাকে বলেছিল একটু আশ্রয় দাও, আমি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সে যাওয়ার সময় আমায় বলেছিল, জমিদার বাবু তোমার মরণ হতে আর মাত্র 7টা দিন বাকি। বলো না সরকার, সত্যি যদি আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যায়, আমার কারোর শোনে আর দেখা হবে না গো। আমার যারে কারো শোনে দেখা হবে না গো। দেখবেন মানুষ যখন যাওয়ার সময় হয়ে যায়, মানুষের তখন ভাবগুলো অন্যরূপ হয়ে যায়। যে কোনোদিন স্ত্রীর সঙ্গে ভালো কথা বলতো না, অর্থের অহংকারে, সোনার অহংকারে, রাজ্যের অহংকারে গর্বিত হয়ে থাকতো। আজকে সেই মানুষটা গলে গেল তার স্ত্রীর কাছে। বলো না আমার পাপী দেহ কেমনে, কেমনে কেমনে মুক্তি পাবে। ও গো বধূকি আমারে কত কেমন করে মুক্তি হবে গো। ও গো সনকা, বলে সনকা একবার বলো না, একবার আমারে বলে দাও গো, আমারে কেমন করে মুক্তি হবে। স্বামীর চোখের জল মুছে দিচ্ছে গো। আমি কি করে বলবো তোমার দেহ কেমনে মুক্তি পাবে? আমায় যে বিষয় কি গো, তোমাদের চোখে জল কেন মা? বিষয় ছেড়ে হ্যাঁ? যেতে কি গো, হবে। ছলো ছলো নয়নে কেন? জমিদার পাপ করেছে, জমিদার কাঁদবে, তোমাদের চোখে জল কেন? আজ তোমাদের কিছু বলেছে কেউ মা? আর চোখে চোখ দিবি না রে, জানি। কাঁদ, যত পারিস কাঁদ। জমিদার যেমন কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে,
আর জমিদারের মতো তোরাও যদি না কাঁদিস তাহলে তাকে পাবি কি করে? নিতাই গৌর হরিবল হরিবল। স্ত্রী একটা উপায় বলছে, ওগো স্বামী, যদি তুমি সত্যিকারে চলে যাও তাহলে তো আর মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে দেখা হবে না। আমি কাল সকালে যাব আমার মেয়েকে ডাকতে। আহা, চলছে গো, সারা রাত বসে আছে জমিদার বাবু, গোবিন্দের নাম জপ করছে আর দুনয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি ধরে পড়ছে। আহা, এইখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলম দিলেন তো, আমায় নয় গো। আবায় নহে গো, ভালোবাসো শুধু, ভালোবাসো আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বনের পাখিরে বলো কি চিনি নাকে, যেদিন গান গাবে মরে অবসান। ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। জমিদার কাঁদছে আর গান গাইছে, আমায় নহে গো। স্ত্রী সনকা তো বলতে পারত গো যে তুমি একটু কৃষ্ণ নাম করো, তোমার কি হয়েছে, আমি না হলে ডাক্তার বৈদ্য দেখাবো। সে না বলে চলে গেছে সকাল বেলায়। বাবা কুচি করে জামাই বাড়ি চলে গেছে, গিয়ে মেয়েকে বলছে তোর বাবার কি হয়েছে, তুই চল দেখে আসবি, চল। এই সুযোগ যদি তুই না কিছু নিস তাহলে তোর বাবা মরে যাবে আর 7 দিন বাঁচবে, তার মধ্যে কালকে একটা দিন চলে গেছে, আর কদিন দেখবি সবসময় ঠাট্টা বের করে দেব। আর 6টা দিন বাকি আছে, যা নিবি নিয়ে নিবি, তাড়াতাড়ি চল, তোর সুযোগ আমারও একটু হয়ে যাবে। এখনো বাবা আর কে দেখতেই আসছে গো জামাইয়ের কাছে অনুমতি নিয়ে। এখন আর অনুমতি নিতে হয় না, বিনা অনুমতিতেই সবাই চলে নাকি, তোমরা অনুমতি নিয়ে চলো। বাহ, সত্যি মা, আমার জানতে ইচ্ছে করে মা গো, খুব জানতে ইচ্ছে করে, সৃষ্টির আগে তোকে ডাকতো কি নাম ধরে। আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলি মা গো এই অন্তরে, ক্রোধ কেন দিলি মা গো তাহার ভিতরে। প্রেম যদি দিলি মা গো এই অন্তরে, ক্রোধ কেন দিলি মা গো তাহার ভিতরে। দয়াময়ী তারা তুই, আমার ভাবতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে ও মা গো। মা গো, মা গো, মা আমার জানতে ইচ্ছে করে তোকে সৃষ্টির আগে তোকে কি নাম ধরে জগৎবাসী ডাকতো। প্রেম যদি দিলি মা এই অন্তরে, তার ভিতরে কেন ক্রোধ ঢুকিয়ে দিলি সারা হৃদয় ভিতরে।
দয়াময়ী তারা তুই আমার জানতে ইচ্ছে করে কিংবা আমার ভাবতে ইচ্ছে করে মা। মা গো, তুই যদি আনন্দময়ী তাহলে তোর ছেলে কেন কাঁদে রে? কিরে মা? নানান কথা ভাবছে জমিদার, নানান কথা ভাবছে, আর একটা চেয়ারের মধ্যে বসে বসে কাঁদছে। মা যদি আনন্দময়ী পুত্র কেন কাঁদে, মা যদি আনন্দময়ী পুত্র কেন কাঁদে, বিশ্ববাসী ভাবিতে বসে পড়িয়া মায়ার ফাঁদে, মা যদি আনন্দময়ী পুত্র কেন কাঁদে, মা যদি আনন্দময়ী পুত্র কেন কাঁদে, ত্রিকাল ভৈরবী উল্লতা বল বল কেমন করে বসনকে খুলেছে বিধাতা, মা গো ও জননী জননী, ও মা তোর বসন কে খুলেছে রে? মা তখন বলছে, ও মা তোর বসন কেউ খুলে নিয়েছে? আরে হ্যাঁ না বলবি তো? না। তাহলে তোর গা উলঙ্গ কেন? খোকা তোর জন্য আমি উলঙ্গ সেজেছি রে। আজকে যাকে কালী রূপে দেখেন, রামপ্রসাদ বলেছিল না বসন পর মা বসন পর, কিন্তু রামকৃষ্ণকে বাঁচাবার জন্য মা নিজেই খড়গ ধরেছিল। চিন্ময়ী রূপ ধরে মা, চিন্ময়ী রূপ ধরে মিনময়ী রূপী জগতে আলো, স্বরূপেতে দেখা নয় চিন্ময়ী রূপ ধরে মা, চিন্ময়ী রূপ ধরে মা, তোর ওই রূপী আমার ভালো লাগে না। আজকে যেই কালীকে আপনারা পুজো করেন আবার জলে ফেলে দেন, ওই কালীকে বেশি ভালোবাসে আমেরিকার মানুষ। যেই প্রণবানন্দ মহারাজ তিনি কি আমেরিকাবাসীর কাছে এই মায়ের সম্পর্কে গণনীত কথা বলেছিলেন, তাই মায়ে খুশি হয়ে আমেরিকাবাসী যাকে পুরস্কার করেছিলেন। বাড়িতে যদি ডাকাত পড়ে, ছোট্ট করে বুঝে নেবেন, বাড়িতে যদি ডাকাত পড়ে, বাবা যদি ঘরে না থাকে, মা তখন কি করবে? সোনাদানা লক্ষ্য করবে না নিজের ছেলেকে লক্ষ্য করবে? তোমাদের এখানটা অনেকগুলো গন্ডগোল হচ্ছে, এই দেখো কি কথা বলেছে শুনেছ? হ্যাঁ কি গো, মানুষ গড়ার কারিগর তোমরা, ছেলেকে সাবধান করতে পারছো না? বলো। একটা চকলেট মেশিন আছে দেখেছো মা? চকলেট মেশিন, হ্যাঁ, হাতে কি চকলেট বানানো যাবে? নিশ্চয়ই না। তাহলে সেই চিনিকে পাক করে মেশিনে ঢোকানো হচ্ছে, মেশিন তার সুন্দর করে 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 চকলেট বের করে দিচ্ছে। তাহলে ঠিক তেমনি আপনারা হচ্ছে মায়েরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, মানুষ গড়ার মেশিন। তাহলে মা তুই মেশিনে যদি চকলেটের ছাঁচে না উঠলো, তাহলে তোর ওই মেশিন কি ভালো বলে কেউ বলবে? নিতাই গৌর হরিবল হরিবল। নাকি বাবা তোমরা কষ্ট পেও না, তোমরা কিন্তু ওই চকলেট গড়ার মেশিন না, তোমরা তাহলে কে? তোমরা মালিক, ওই যে মেশিনটার মালিক। তাই তোমরা কথায় কথায় বলো না তুমি কি খাটতে যাও নাকি? আমি খাটি, আমার খাটনির মর্ম আমিও জানি। কি খাটনির বাঁশ মুড়া রে বাবা। ঘরে যদি লক্ষ্মী না থাকে তুই মরে যাবি অলক্ষ্মী হয়ে হয়ে, যত নিয়ে আসবি নাই আর নাই। কি ভুল বললাম? তোমার বাড়িতে যদি সন্ধ্যার প্রদীপটা না জ্বলে তোমার বাড়ি ভালো লাগবে?
শালা ব্রহ্মদৈত্যতে বাসা করবে, রাতের বেলা শুয়ে থাকবি, গলা টিপে মেরে ফেলবে। সত্য কথা কই তো, তাই মানুষ আমাকে ডাকে 1 বছর আগে থেকে। কথাগুলো মিলিয়ে নেবেন, যদি ভুল হয় ফোন করে জেনে নেবেন। 800999 800111 8901 ফোন করবেন, সারাক্ষণ খোলা আছে। বলে কেন না, প্রমাণ দেখে নেন। আপনার স্ত্রী যদি, আমার মা যদি আমাকে নিয়ে মামা বাড়ি চলে যায়, মানে আপনার শ্বশুর বাড়ি আমার মামা বাড়ি, একটা বাড়ি 3টে বাড়ি, একটা বাড়ি 3টে বাড়ি মিলিয়ে নেন। আমার মামা বাড়ি, আমার মায়ের বাবার বাড়ি, আর আপনার কটা বাড়ি হলো? কিন্তু একটা বাড়ি, একটাই বাড়ি, নাম তার 3টে, 3 জনের 3টে নাম। মায়ের হলো বাবার বাড়ি, আমার হলো মামার বাড়ি, আমার বাবার হলো শ্বশুর বাড়ি। তাহলে আপনার শ্বশুর বাড়িতে যদি আমাকে আমার মা নিয়ে চলে যায়, 2 দিন কই আপনি ঘরে থাকবেন, দেখবেন এখানে থালা মাজা নাই, সেখানে ছড়া পড়ে নাই, সেখানে ময়লা কাঁড়ি, শেষ পর্যন্ত তুমি আর না থাকতে পেরে তুমি হ্যালো করছো মাকে। আচ্ছা, তোমার কি বাড়ি আসতে ইচ্ছে হয় না? আমার ভালো লাগছে না, তুমি আসো তো। আসল কি জানো, ওই বাড়িটা তখন শ্মশান হয়ে দাঁড়িয়ে আছে। সংসার সুখী হয় রমণীর গুণে, কখনো বলবেন না যে তোমার রোজগারে খায়। এখন সরকার বাহাদুর অনেক কিছু দিচ্ছে, তোমাদের ট্যামক আর শুনবে না। তা বলে মা তোরা এই কাজটা করবি না, স্বামীর প্রতি চড়িয়ে কথা বলবি না যে সরকার আমাদের দিচ্ছে বলে স্বামীকে মানবো না, এটা তোরা কেউ করবি না। আমি এমনি বলে গেলাম, স্বামী হয় পরম গুরু, পতি পরম আত্মা, পতিকে ভালোবাসলে জগৎপতি খুশি হয়, তাই পতির সেবা করতে হয়। তাই পতি সেবা করো, ভগবত সেবা করো, ঈশ্বরের আরাধনা করো, তবেই মানুষ খুশি হবে। চলো, তাহলে এবারে বুঝাতে পারলাম আমি। তাহলে মা বাবা দুজনের সম্পন্নে, তাহলে মা হয়েছে মেশিন আর মালিক হচ্ছে বাবা, আর আমি হয়েছি চকলেট। যেমন কোম্পানির কাগজ মারাবেন তেমনি বিক্রি হবে। যদি ক্যাডবেরি লাগান 5 টাকা, 10 টাকা, 25 টাকা, 50 টাকা, আর যদি কফি বাইট লাগান গড়ের দামে 1 টাকা। কি আরো যদি লেমন টি বানিয়ে দেন 15টা 10 টাকা। সেটা আবার কেমন, সেটার কালার থাকবে আলাদা, কালো থাকবে, কমলা রং থাকবে, সাদা পেপারের ভেতরে টেনে টেনে বিক্রি। আসুন দাদারা দিদিরা, মাই কুকুরের বাচ্চারা, যদি পায়ে একবার কামড় দেয়, কুকুরে গু 7 মালা, বিড়ালে গু 8 মালা। কি সুন্দর প্রচার করতে করতে বলবে আমার চকলেট মুখে দিলে আপনার রোগ সব ভালো হয়ে যাবে। দাদা কত দিকে কত টাকা খরচ করেছেন, মাত্র 10 টাকা নষ্ট করবেন। সে আগে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে 10 টাকা নষ্ট করুন আর আমার চকলেটটা আপনি মুখে ভরুন। আপনারা চিন্তা করলেন সত্যি কত দিয়ে কত টাকা যায় না, 10 টাকা নষ্ট করি। 10 টাকা দিয়ে সাদা প্যাকেটের চকলেট একটা মুখে দিলেন, পরের স্টেশনে সে তার নেমে চলে গেল। আপনার চকলেটটা মুখে দিতে দিতে ও তো নেমে পালিয়ে গেছে। ইস কি বাজে চকলেট, দোকানদারটা কোথায় গেল বলতে বলতে ট্রেনে সিটি পড়ে গেছে। কি মা, এমনি চকলেটও বাজারে পাওয়া যায়, এমনি ছেলেও মা বাবা জন্ম দেয়। জন্ম দিলে শুধু মা বাবা হওয়া যায় না, যদি সন্তানকে তার কর্মটা না বেছে দিতে পারেন, ওই জবর খবরের মতো এই চকলেট বিক্রি ফেরিওয়ালা হবে। ছেলে আপনাকে ভাত দেবে না, মেয়ে আপনার কথা শুনবে না, স্বামী আপনাকে মারধর করবে। এই কি সংসার? দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কাল সাপের নিচে সুতিয়া রয়েছে, জানি না কখন কি যে হয়। ও কাঁদে কেন, ওর মালা দিয়ে দাও, কাঁদবে না। আর কেঁদো নাই, আর কেঁদো না, ছোলা মুড়ি দেবো, এবার যদি তুমি কাঁদো তোমার পুটলি কেড়ে নেব। সে পালিয়ে যাচ্ছে ভয়ে। এই নিতাই গৌর হরি বল, হরি বল। টাইম ভি হো গয়া রে বাবা। একটু ঘড়িটা দাঁড়ায় না, আমি বলি একটু দাঁড়ায়, একটু দাঁড়ায়, একটু দাঁড়ায় না। পরবর্তী কীর্তনী আসবে, আমি আর আপনাদের কাছে মাত্র আর 30 মিনিট থাকতার অধিকার পেয়েছি। চলো মায়াবদ্ধটাকে মুক্তি করি আস্তে আস্তে করে। চলো বাবা, একটু বেশি শুনলে একটু আগে তুলতে হতো, তবু ওনার আধা ঘন্টা সময় আমি নষ্ট করেছি। সম্মান ডাকিল হয় সাধুর লক্ষণ, এটা সবারকে জানা দরকার। হয়তো কোনো শিল্পীর ডবল প্রোগ্রাম থাকতে পারে, তাহলে আমি আমার সুখের জন্য তার একটা প্রোগ্রাম নষ্ট আমি করতে পারবো না।
আপনাদের আধা ঘন্টা আগে নিতে গেলে আমার দেখবেন আমার এগ্রিমেন্টে ছাপানো বলা আছে আপনারা আধা ঘন্টা আগে তুলিবেন। আপনারা লেটে তুলিবেন, আপনারা নিজের মাপে বুঝিয়া লইবেন, তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। তাই গৌরী নাকি বাবা? আমি ছাপানোর পরে যদি তুমি আমাকে দেরি করে তোলো, কিন্তু পরে যিনি আছেন তারও তো সময় মূল্য আছে, তিনিও তো একজন শিল্পী, তাহলে সম্মান রাখিলে সাধুর লক্ষণ। চলো নিতাই গৌর হরি বল। এখন মেয়ে আসতে এবারে শুনে নাও, আসল কাহিনীটা শুনে নাও। কথা বললে ঠকবি, লটারিতে লক্ষ টাকা পাবি না, সব টাকা তোর যাবে। নিতাই গৌর হরি বল। মায়েরা বেশি আছে বলে মায়েদের উদ্দেশ্যে কথাগুলো আজকে এই লীলাটা শুরু করলাম, মায়াবদ্ধ জীবের গতি, নাহলে তো আমি টুকটুক করে পালিয়ে যেতাম অন্য দিক দিয়ে। চলো নিতাই গৌর। এখন হয়েছে কি জানো, মেয়ে এখন বাবাকে দেখতে চলছে, একটু মাখা নিয়েছে, একটু কমলা লেবু, একটু কুল, একটু আপেল, একটু বেদানা নিয়েছে। মেয়ে এখন কাঁদছে, বাবা গো তুমি যদি চলে যাও আমার তো আর আশা হবে না গো। বাবা তুমি চলে গেলে আমার আরে আশা হবে না গো, আমার আরে আশা আর হবে না, আমার আর আশা হবে না গো বাবা, আমার আর আশা হবে না গো। লোভ ভালো, অধিক লোভ ভালো না। এই তুলসী বাবুর জন্য আমাকে আবার বেশি করতে হচ্ছে। তুলসী বাবু কিন্তু আমি আগে খুব ভালো ভাবতাম, এই ছেলেটা খুব বাজে ছেলে, তুই তো তাড়াতাড়ি বেরিয়ে আসবি, তুই বেরিয়ে আসলে তো আমি নেমে পালিয়ে যাই। এই কীর্তনে যদি ঠিক না থাকে আমি কাকে দোষ দেবো বলো তো? তাই গৌরী বল। শোনা বাবা আমার, এমনি তোকে বকুনি দিলাম, দূর থেকে আমায় আশীর্বাদ কর বাবা। তোরা কত বড় কীর্তনিয়া রে বাবা, আমি কত দিনহীন কাঙাল, তোদের চরণ আশ্রিত নিয়ে পড়ে আছি বাবা। কীর্তনের গুণ জানেন গৌরণী, তাই গৌর বলি। আচ্ছা কি ব্যাপার বলো তো? তোরা এই কজন এখানে বসে আছিস কেন? এদিকে পালিয়ে আয় তো, এদিকে পালিয়ে আয়, এদিকে চলে আয়। এত গন্ডগোল, ওইদিকে ঘুরে ঘুরে গাইতিস, সেই গন্ডগোল, চলে এদিকে গাই ভাই। আগের দিকে যেইটুকু শুনবি শান্তি মনে শুনবি, পালিয়ে আয়। সু যদি নিবি পালিয়ে আয়, আর যদি কু নিবি ওখানে বসে থাক। এইখানে আমি আর ওদিকে ঘুরবো না, এবার তোরা বোঝ। না ঘুরবো না, তোর বাবার খাই না আমি ঘুরবো, তোর বাবার খাই ঘুরবো আমি। আমার তোরা বলবি তো আমার বাপ তুললে কেন? তোর বাপ তুলবো নাকি? তোর বাপকে আমি নেংটু করে ছুটাবো। বলে কেন? না তুমি যদি আমার মা হও, তোমার বাবা আমার কে হবে? তা দাদুর সঙ্গে ঠাট্টা করবো নাকি তোমার সঙ্গে করবো? যখন মনে হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুল্লিটা কি মা গো, সে কি তুমি, সে কি তুমি মা, সে কি তুমি। সঙ্গীতকে ভক্তি দিয়ে গাইতে হবে, আর ভক্তি দিয়ে ভালোবাসতে হবে, তবে তার কাছ থেকে একটা প্রেম পাওয়া যায়। যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা যায়, সে যেন হঠাৎ বলে আয় ফিরে আয়, আমি তো আছি ভুল্লিটা কি মা গো, সে কি তুমি,
সে কি তুমি মা, সে কি তুমি। মন দিয়ে খাটলে সবাই ভালোবাসবে, নালে বকুনি খেতে হবে। সত্যি বাবা শোনা, তোমাদের মতো সাউন্ড যদি সব প্যান্ডেলে পেতাম গো, আমি মজা করে করে গাইতাম, গান কাকে গাইতে হয় গাইয়ে দিতাম। কিন্তু বাবা কোথাও চপ বিক্রি পাই, কোথাও আবার ভালো পাই। কালকে মাইক টেস্ট করতে করতে 2.5 ঘন্টা কেটে গেছে, ভাবতে পারবেন? আর গান হবে? সে তার মাইক নিয়ে বসেছে এখন 3 কিলোমিটার দূরে, আমি যে এখান থেকে বলছি সে আর শুনতে পাচ্ছে না। আমি অথচ মাইকের ফোন খুব ভালো ভালো। আরে ভালো জিনিস নিয়ে কি হবে? তুই কি ভালো? হ্যাঁ কি গো বাবা, যে নাচতে জানে সে বাইর যদি ছোট হয় তাতেও সে নাচতে জানে ভালো, আর যে নাচতে জানে না তাকে যত বড় বাইর দাও না কেন সে নাচতে পারবে। যাক অনেক কষ্টে যাক হলো প্রোগ্রামটা, আমাদের সবাইকে নিয়েই চলতে বাবা। খুব মুগ্ধ চিত্ত, খুব মুগ্ধ চিত্ত হলাম সাউন্ড পেয়ে। বাহ, চলো এই মঞ্চে কত গুণীজন কীর্তনী আসবে গো। কালকে বোধহয় আছে কানুর বাবু, কানুদেব সরকার বাবু আছে, পরে পলাশ সরকার মহাশয় আছেন, আর আপনাদের দক্ষিণ 24 পরগনা থাকলে মহারথী দেবব্রত ভীষ্ম আছে, যার সুর, যার ছন্দ, যার লয় আমাকে পাগল করে দিয়েছে। তাই আমি গুরু রূপে জানি, যিনার নাম কৃষ্ণপদ হালদার মহাশয়। অতুলনীয় বাখ্যাত না দেখতে পাই তো, তবে তেনার গান আমরা হয়তো মানিক চিনি না বলে মানিকের মর্মতা দিতে পারি না। বাইরের মানুষ মানিক চিনি বলে তিনাকে বাংলাদেশ নিয়ে চলে যায়, লন্ডন যাচ্ছেন উনি সামনের অগ্রাণে। বাহ, দেখো কি ভাগ্য, দেখো মানুষের। নিতাই গৌর হরি বল। চলো গুটি গুটি পাই চলবো। এইবারে কি হয়েছে গো, মেয়ে এসে কান্নাকাটি করছে। মেয়ে কি বলেছিল? মেয়ে কি বলেছিল? তোমাকে বলতে বলছি আমি, যারা আনমনা আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি, বলো ভুল হয়েছে? কান্দরে উঠবুস করে 100 বার। এ ভাই, এ মা, সোনা মা, তুই যদি আমার মা হোস আমি বললে তুই কান ধরবি? পাগলি কোথাকার। এই জন্য তোর হে আমি ধরে নিয়েছি, ধরেছি এবং ক্ষমাও চেয়েছি। চলো তাহলে তোমার বাড়ি বাবার বাড়ি আর আসা হবে না। কে কাঁদছে? মেয়ে কাঁদছে। কার কাছে? বাবার কাছে। কেন কাঁদছে? না তুমি চলে গেলে কি আর আমার আশা হবে? এইখানে আছে আর দন্তে সয়াকার আর আর তালবে সয়াকার, মানে কোন আশা হবে নি? বাবা তুমি চলে গেলে, তুমি আমাকে বলেছিলে আমার ছেলে হলে সোনার হার করে দেবে, দাদা চাকরি করে, বৌদি চাকরি করে, তারা কি আমায় দেবে? বাবা চিন্তা করলো সত্যি কথা তো। আর বাবার কাছে আদরের কে হয়? মেয়ে। সত্যি বলছো? আর মায়ের কাছে সত্যি? আমি যদি এক্ষুনি বলি মা আমাকে একটা পুতুল কিনে দে, দিবি না? হ্যাঁ ও মা একটা লরি কিনে দে না মা, একটা জিসিবি কিনে দে, তাহলে কেমন মা হয়েছিস? আহা, মা দেবে না বলে না গো, দেব বলে ভুলিয়ে রাখি। তোর বাবা বাড়ি আসুক, বাবা আসলে নিশ্চয়ই দেব। ছোট্ট খোকাকে বোঝাচ্ছে বাবা বাড়ি আসুক নিশ্চয়ই দেব। ও মা আমার বাবা তোমার কে? আমার বাবা তোমার কে? আরে বলবে তো। আর তুমি যদি আমার মা হও তাহলে আমার বাবা তোমার কে? এখনো কথাটা খুঁজে পাইনি। তুমি যদি আমার মা হও আমি তোমার কে? খোকা, তাহলে আমার বাবা তোমার কে? তুই বাপ তো। আমার বাবা মানে তো তোমার বাবা। বলে কি করে? আমার স্বামী তো। তাহলে তুমি বললে কি করে খোকা বাবা আসুক পুতুল কিনে দেব? কখনো বলে কেউ খোকা কাঁদিস না, তোর বাবা আসুক ঠিক পুতুল কিনে দেব? বলে এটাও অনেক জায়গায় বলে খোকা তোর বাবা আসুক, কিন্তু বলো তো মা আমি বাবা ডাকটা কে শিখিয়েছিল? মা শিখিয়েছিল। কাকে? খোকাকে। খোকা বাবা এসেছে কি মা? আগে তুমি ডাকলে আমার বাবাকে বাবা বলে কেন বলো তো? আমার মতো জানোয়ারকে মানুষ করার জন্য।
কারণ আমি তো কথা বলতে জানতাম না। মা তাই মানুষ গড়ার কারিগর মেশিন, মার কাছে সব আছে লুকিয়ে, যেটা বাবার কাছে নাই। বাবা ক্রোধে কখনো ছেলেকে মারে, আর মা মেরেও তাকে সঙ্গে সঙ্গে কোলে নিয়ে যত্ন করে। কেন বলো তো? মা যে বেশি দিন রেখেছিল, তাই মায়াটা বেশি মায়েরই আছে। বাবার কাছে জড়িয়ে ধরে বলছে, বাবা তুমি যে বলেছিলে দাদা তো সোনার চেন দেবে না, ওরা সব ভাগ করে নেবে, তুমি বলে যাওয়ার আগে আমাকে একটু সোনার চেনটা দিয়ে যাও। বাবা বলছে, মা তাহলে চল সাঁকড়ার দোকানে চল, তোকে সোনার চেন কিনে দিই একটা। এই বলে বাবা মেয়েকে নিয়ে সোনার দোকানে এসে বলছে, এই যে দোকানদার, আমার মেয়ে কি নেয় দিয়ে দাও তো। এখন পেছনে পেছনে স্ত্রীও চলছে, বলে সুযোগ ছাড়া যাবে না। এই দেখেছেন এটা কি? নেজ, হনুমানের লেজ। সে চলছে বলে, জমিদার চলছে বলে, পেছনে পেছনে গিন্নি মাও চলছে। কেন না, ওর হলে আমারও হবে, আমি সঙ্গে সঙ্গে একটু যাই। এখন মালিকের মনটা ভালো আছে, এটা বাউটি জোড়া করতে হবে, নালে বালা জোড়া এই সময় করে নিতে হবে, নালে বেটা বৌমা দেবেনি বাবু, লাভ কি। এই বলে আনন্দ মনে পেছনে যে বলছে, দেখো তুমি তো মেয়েকে দিলে, আমার অনেক দিনে একটা হাঙর মুখ বালা পরার ইচ্ছা ছিল, তুমি তো আর মাত্র 6টা দিন বাঁচবে। জমিদার বাবু ভাবছে, সত্যি তো আমায় নহে গো, ভালোবাসো ভালোবাসো ঐশ্বর্যময়কে। বাহ, ঠিক আছে দিচ্ছি, দাঁড়ো। মেয়ে এখন কি করলো? মেয়ের জন্য নিয়েছে, তার ছেলের জন্য নিয়েছে, পরবর্তীকালে যদি আবার কেউ হয় তার জন্য একটা নিয়েছে, জামাইয়ের জন্য নিয়েছে। সে তার প্যাকেজটা গুছিয়ে নিয়ে যাবার সময় কি বললো জানো? বাবা বাড়িতে অনেক কাজ, আমি আসি, আমি ঠিক সময় চলে আসব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবার হৃদয়ে যেন কি একটা পদাঘাত করে দিল। ঠিক সময় মানে কি? মৃত্যু। আমার মৃত্যুর খবর শুনে আমার মেয়ে আসবে গো, গোবিন্দ তোর মঙ্গল করুক। জমিদার বাবু বাড়ি আসলে 7 দিন খাওয়া বন্ধ হয়ে গেছে। কথা শোনার দিন থেকে খাওয়া বন্ধ। পত্র লিখছে ছেলেকে, বেঁচে থাকতে থাকতে যেটুকু ভিটে বাড়ি আছে ছেলেদের নামে করে দিয়ে যায়। টেলিগ্রাফ করেছে 2 ছেলেকে, এক ছেলের নাম সমরেশ, এক ছেলের নাম অমরেশ। এই জন্য সময় রেস দিলে তাহলে অমর হবি, নালে সব হারিয়ে যাবে। সমরেশ মানে ওরে বাল্যকাল গেল হেলাতে হেলিতে, আর যৌবন কাল গেল রসের কালোতে। এবার বার্ধক্যে আসিয়া ভাবছো কেন ভাই, বৃদ্ধকালে গোবিন্দ ডাকলে গোবিন্দ পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ভোলা মনরে আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা, মরিতে আসিছ কালেরই আধারে, ডুবে যাবে যেদিন আয়ু বেলা। আরে কেন মিছে খেলা, ভোলা মনরে আরে কেন মিছে খেলা, সংসারে আসিয়া ও
ও তোরা কি কর্ম করিলি কেন ভাবিয়া ভাবিয়া ঘুরিয়া বেড়ালি রে। সংসারে এসে আমরা নানান কাজে যুক্ত থাকলাম, আমার করে সারাটা জীবন কাটিয়ে ফেললাম। ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, ভগবানের জন্য কি করলাম আমরা? আজকে একটা মন্দির হয় না, কত মানুষের কাছে কাঁদতে হয়, কত মানুষের কাছে লালায়িত হতো একটা ভগবানের মন্দির করার জন্য। একটু হরিবাচর চালানোর জন্য কত মানুষের কাছে কাঁদতে হয়, কত মানুষের কাছে ভিখারির মতো চাইতে হয়। আমার অনেক টাকা আছে, আমার ছেলে মদ্যপান করে নষ্ট করে, অথচ আমরা হরিসভাতে একটু টাকা দান করতে পারি না। সংসারে আসিয়া কি কর্ম করিলি ভাবিয়া ভাবিয়া নামে নানিলি সংসার কারাগারে মরছ ঘুরে ফিরে একবার নামে বায়ু বেলা আরে কেন মিছে খেলা ভোলা মননে আর কেন মিছে খেলা ও তোর সজিয়া আসিছে কালে দিয়া আধার ডুবে গেল আয়ু বেলা আর কেন মিছে খেলা ভোলা মননে বাবা। আর কেন মিছে খেলা ভোলা মন যৌবনে একদিন শুকিয়ে যাবে সেদিন তোরে আমারে কেউ ফিরে না চাইবে রে। আরে হরি বল হরি বল এই কদ লিখেছিলেন আমার বাবা, যিনি প্রখ্যাত কীর্তনিয়া, তৎকালীন দিনের গাইতেন গান বাবা। আর এগুলো আমার বাবারই লেখা গান, বাবা গাইতো। আমি বাবারই গান বেশি গাই আপনাদের কাছে। আমার মা সুর দিত, আমার বাবা গান গাইতো। চলো, বলছে যৌবন কাল যখন মানুষের পারিয়ে যাবে না, তখন আর কেউ তোমাকে ঘুরে তাকাবে না। কিন্তু কে কাকে ভালোবাসবে জানো? গোবিন্দ তোমাকে ভালোবাসবে। আর কে ভালোবাসে জানো? সৎ স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, হরি বল হরি বল আরে বাবা আর সৎ স্বামী তার স্ত্রীকেও ভালোবাসে। দেখবেন একটা মানুষ দেখতে ভালো, তার স্ত্রী দেখতে খুব কালো। কেউ তাকে প্রশ্ন করলে বলে, চলো বাজনাটা দিয়ে রাখো। তুমি দেখতে ভালো, তোমার স্ত্রী কালো কেন? বলো ওর বাইরটা কালো, ভেতরটা আলো। আরে বিদায় গৌ হরি বল ওর মনটা এত ভালো, ওর জন্য আমি বেঁচে আছি। ও যেদিন আমার কাছ থেকে পালিয়ে যাবে, আমি বোধহয় আর পৃথিবীতেও থাকতে পারবো না। রূপ নিয়ে কি হবে বলতে পারো? একটা ডালিয়া ফুলের গাছে যদি আমি ভালো করে সার ঔষধ দিই, একটা ভালো ডালিয়া হয় মা। আর সেই ডালিয়াটাকে সকলে লোভ করে কেন? যখন প্রস্ফুটিত ফুটে উঠে। কিন্তু দিনে দিনে ডালিয়াটা তো কি হবে? ডালিয়াটা পরিবর্তন হয়েছে না, তার দিনগুলোতে তার রূপটা পরিবর্তন হয়ে গেছে।
নামটা তার ডালিয়া। ঠিক যখন ও শুকিয়ে যাবে না, যেই মানুষটা একদিন সার জল দিয়েছিল সে আর ভালোবাসবে, তখন গাছটাকে উপড়ে ফেলে দিয়ে আবার নতুন গাছ লাগানোর চেষ্টা করবে। ঠিক তেমনি আমাদের এই যৌবন কাল, সবাই আমাদের ভালোবাসবে, এই যৌবন পেরিয়ে গেলে আর কেউ ভালোবাসবে না। তাই শেষের দিনেতে কাঁদো একা, আর নামে সঙ্গে বাঁধো ভেলা। ভোলা মন রে, আর কেন মিছে খেলা। ওরে মরিতে আসিছ, কালেরই আধারে একদিন ডুবে যাবে সবার আয়ু বেলা। আর কেন মিছে খেলা, ভোলা মন রে, আর কেন মিছে খেলা। মনোরি মনোরি দাস গোবিন্দের মনেতে আশা, কত নয়ন জলে লিখিনা ভাষা গো। রাখিলাম প্রদীপ চরণ তলে, রাখিলাম প্রদীপ চরণ তলে, ডুবাইও না সাধের ভেলা। আর কেন মিছে খেলা, আর কেন মিছে খেলা, ভোলা মিছে খেলা, মনোরে আর কেন মিছে মনোরে 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 মন রে। খেলা। মেয়ে চলে গেল, স্ত্রী ঘরে আসলো, সোনার বালা নিল বটে, কিন্তু স্বামী সেবার করে না। সারাটা রাত বসে থাকে জমিদার, আর কিছু খায় না, শুধু কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া আর কিছু করে না। আর ওদিকেও বাবাজি মনে মনে ভাবছে, আমি যে লোকটাকে অভিশাপ করে আসলাম, গোবিন্দ তুমি ওর ক্ষতি করো না। আমি ওকে ভয় দেখাবার জন্য বলেছিলাম, ওর পরমায়ু আর 7টা দিন, আর যদি মরে যায় তাহলে তো ওর সঙ্গে আমার দেখা হবে না। আজ থেকে আর বৈষ্ণবকে কেউ বৈষ্ণব বলবে না, সকলে লম্পট বলবে, ঘৃণা বলবে, চরিত্র খারাপ বলবে। প্রভু তুমি একটু রক্ষা করো। আর বাবাজি সদা গোবিন্দকে আনন্দে রাখে, কেন নিরানন্দ হলে মনে পড়ে যাবে ওই লোকটার কথা। আজ কেন গো ফুলের ফুল আছে তো নাকি? হ্যাঁ ফুল আছে, যাই হোক ফুল তো। আজ কেন গো তোমরা ফুল নয়? হ্যাঁ কি গো, তোমরা তো মানুষ না, নাকি মানুষ? বলো মানুষ কাকে বলা হয়? মানুষের ভালো নাম কি? মানুষের একটা ভালো নাম আছে, জানা আছে কি? হ্যাঁ তো হ্যাঁ বলবে, না তো না বলবে। মানুষের ভালো নাম হচ্ছে হুঁশ। মান মান আছে, হুঁশ নাই।
হবে না, আর হবে না। আগে থেকে কেন যখন বাসায় ছিলাম বলিসনি কেন? সময়ের শেষে তোদের যন্ত্রণা আসে নাকি? ঝাড় তো খাসনি, এখন লাখ শক্তি ডোজ দিয়ে দেবো। এটা বলতে হতো না বাবা। আগে থেকে বলে দিতে হতো। আমি একটা লাইন নিয়ে চলে এসেছি, এখন বলছো গয়াসুরের কথা বলতে। ট্রেন চুতে হলে তোরা মরবি, আমি কোনোদিন মরবো না। ড্রাইভার কোনোদিন মরেনি, এটা জানবি। ড্রাইভার লাম মেরে পালিয়ে যাবে, মরবি প্যাসেঞ্জার সব। লাইন চুতো হয়ে গেলে দেখবেন ড্রাইভার আগে লাভ মেরে ভাগ, মরবে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার গেলে প্যাসেঞ্জার পাওয়া যাবে, একটা ড্রাইভার মরে গেলে ড্রাইভার পাবি তো সহজ। গয়াধামে মহাপ্রভু পিণ্ড প্রদান করতে গিয়েছিলেন কেন? না পিতার আত্মা শান্তি কামনার জন্য। চলো এমনি মজা করলাম, তবে জেনে শুনে বলবি বাবা। আমি একটা লাইনে আছি তো ভাব জগতে, ওটা একটা আলাদা জগৎ, ওটা একটা আলাদা লাইন। চলো তো গয়াধামে বিষ্ণুর পদচিহ্নে পিণ্ড প্রদান করতে গিয়েছিলেন মহাপ্রভু কেন? না তার বাবার আত্মা শান্তি দেওয়ার জন্য। তাহলে আপনারা বলুন, তাহলে মহাপ্রভু চরণ ধরলে যদি আমাদের আত্মা শান্তি হয়, আমরা যদি গোলক প্রাপ্তি হয়ে যাই, তাহলে মহাপ্রভু কেন বা গয়া গিয়েছিলেন? জগৎকে আমরা কি শিক্ষা দেব? মহাপ্রভু এখানে বলেছেন, প্রভু কয়ে লোকাপেক্ষা না পারি ছাড়িতে। প্রভু নিজে করে গেলেন এই কারণে, যদি আমি ভগবান হয়ে যদি আমি নিজে না করি, তাহলে জগৎবাসী তো গয়াধামে আসবে না। হ্যাঁ, আর গয়াসুর যে পুণ্যটি করে গেছেন, যেটা অসুর জগতে আর কেউ করতে পারবে না। এর অনেক বড় কাহিনী। আমাকে যদি আগে বলে দিতেন, আমি গৌরচন্দ্রিকাটা এটাই প্লেস করে নিতাম। এর দারুণ দারুণ কথা আছে। জানেন গয়াসুরকে মারবার জন্য কত মুনি ঋষি যজ্ঞ করেছিল? গয়াসুর এসে তাদেরকে বলেছিল, তোমাদের লাজও নাই আর লজ্জাও নেই, তোমাদের মা বাবাদের লাজের ঘাটে তোমাদের চান করেন। কেন না, একটা ছোট্ট অসুরের বাচ্চাকে মারাবার জন্য তোমরা এতজন মুনি মিলে যজ্ঞ করছো, আর একটা পাথর ছুঁড়ে দিলে তো মরে যায়। তখন বলছে, না গয়াসুর, তুমি ব্রহ্মার বলে বলিয়ান, বিষ্ণুর বলে বলিয়ান, তোমাকে দেখে এই যজ্ঞটা কেন করছি জানো? তোমাকে দেখে নরলোক মুক্তি পাচ্ছে দেখে, তাই আমি এই যজ্ঞ করছি তোমাকে মারবার জন্য। দাঁড়াও, শোনো, আমি যদি ইচ্ছায় মরণ হই তো মরবো, নালে মরবো না। ডাকো তোমার বিষ্ণুকে। বিষ্ণুদেব আসলো, বিষ্ণুকে প্রণাম করে বলছে, বাবা তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আমি তাই চাইছি। না গয়াসুর, আমি তোমার সাধনায় তুষ্ট হয়েছিলাম, পিতৃ প্রতিশোধ নেওয়ার জন্য তুমি যে সাধনায় বসেছিলে, তুমি আমাকে একটা কথা বলেছিলে না বরপ্রাপ্তির সময়, গোবিন্দ আমার বাবা তো মরে গেছে, আমি সাধনা করে যুদ্ধ করে তোমাকে হারিয়ে তোমাকে মারলেও আমি আর বাবাকে ফিরে পাবো না। তুমি আমাকে এই বর দাও, আমি যে বাবাকে হারিয়েছি, আমাকে দেখলে হারানো বাবার কথা তারা যেন মনে রাখতে পারে, আর তাদের বাবার আত্মা যেন শান্তি হয়ে গোলক প্রাপ্তি হতে পারে। গোবিন্দ গয়াসুরকে জড়িয়ে ধরে কেঁদে বলেছিল, সত্যি তুমি গয়াসুর, তোমার মধ্যে গয়া নয়, তোমার মধ্যে আছে দয়া। হ্যাঁ, তুমি এই দয়ামান ব্যক্তি হলে তোমাকে যে দর্শন করবে তার বাবা মরেও আত্মা শান্তি পেয়ে বিষ্ণু প্রাপ্তি হবে। বাহ, তবে পুত্র পাপি তাপি মুক্তি পেয়ে যাচ্ছে, তুমি এক কাজ করো, তুমি সমাধিস্থ হও। গয়াসুর গোবিন্দকে বলছে, আমি সমাধিস্থ হতে পারি, তবে আমার কথাও তোমাকে রাখতে হবে। বলো পুত্র কি চাও? তোমাকে প্রতিদিন এসে আমার বুকে একটু চরণ দিয়ে যেতে হবে, যদি তুমি দেবে তাহলে আমি সমাধিস্থ হব। গোবিন্দ বলছে, আমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবো, সারাদিন রাতের মধ্যে তুমি যখন খুশি এসে আমাকে একটু দিলেই আমি খুশি হব। বাহ, গোবিন্দ কথা দিলেন, ব্রহ্মা কথা দিলেন, মহেশ্বর কথা দিলেন, কালকে যার চতুর্দশীর মতো তিনজনে আসে গো। তাই জীবের নিস্তার করার জন্য বিষ্ণুর পদচিহ্নে পিণ্ড দিতে পারে,
মা বেঁচে থাকলেও বাবা চলে গেলে মায়ের অনুমতি নিয়ে গয়াধাম যাত্রা করা যায়, কিন্তু বাবা মা বেঁচে থাকলে গয়াধাম যাত্রা করতে সন্তানকে নেই, এতে বাবা মার পরমায়ু কমে যায়। বলে কেন না, মহাপ্রভু শচী মায়ের কাছে অনুমতি নিয়ে বাবার পিণ্ড প্রদান করার জন্য বিহারে গয়াধামে বিষ্ণুর পদচিহ্নে পিণ্ড প্রদান করতে গিয়েছিলেন, যেটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। তাই আজকের যিনি দাতা, যে দল দিনীর কাঙাল প্রহ্লাদকে যে দলটি দিয়েছেন, তিনি তার বাবার আত্মা শান্তির উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন গয়াধামে যাত্রা করে, গয়ায় বিষ্ণু প্রীত পদচিহ্নে পিণ্ড প্রদান করে। ফল দিয়েছিস? ফল যে ফল ওখানে দিবি আর কোনোদিন এ ফল খেতে পাবি না মা, প্রমাণ দেখে নিবি। ওখানে যদি একটা আপেল দিয়ে আসিস, বাড়ি এসে আপেল কামড় দিলে দেখবি আপেলের মধ্যে রক্ত দেখতে পাবি। এখনো বিষ্ণুদেবের জাগ্রত মন্দির গয়া, যে গয়াতে এখন বন্ধ করা আছে পেদ গয়া। আমি তো জানি না বাবা, যে বাবা থাকলে মা থাকলে গয়া যেতে নেই, আমি জানি না। আমি তো যাবো, শুধু ঘুরেইছি। তারপর ঠেক পড়ে গেছে নবদ্বীপে বলে আর তো যেতে পারি না। যাওয়া পরে অফ সিজনে একটু যাই, তখন খুব ঘুরেছি ওগুলো। পেদ গয়া বলে একটি গয়া এখনো আছে, বেঁচে থাকা মানুষের নামে যদি তার গোত্র ধরে পিণ্ড দেওয়া হয়, এখানে মানুষটা মারা যায়। সেটাকে সরকার বাহাদুর সিল করে রেখেছে, ওই জায়গায় যেতে কাউকে দেওয়া হয় না। পেদ গয়াতে দিনের বেলা আপনি যেতে পারবেন না, ভয় লাগবে, পেদ থাকে তো আপনাকে খেয়ে ফেলবে। যাক, আমি যৎকৃতি ছোট করে বলে দিলাম। এই দলটি উনি প্রদান করেছেন। নিতাই গৌর হরিবল হরিবল। কত টাইম হয়ে গেল? আর 20 মিনিট বাকি, তাকে উনাকে আনবার চেষ্টা করুন, আমি লীলা সমাপ্ত করে দিচ্ছি। চলো এইবারে তাহলে 3 দিনের দিনে চিঠি পৌঁছে গেছে ছেলের কাছে। ছেলে বৌমা নাতি নিয়ে প্লেনে হয়ে দিল্লি থেকে বাড়ি আসছে 24 পরগনা। তাহলে আসলে তো 24 পরগনায় বিমান নামবে না, দমদমে নামবে। দমদম থেকে বাইপাস গাড়ি করে এখানে এসে বলছে, বাবা তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি এমন কেন কষ্ট পাচ্ছ বাবা? এলে বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করা, চুমু খাওয়া। বাবা তোমার চোখের জল আমি মুছে দিচ্ছি, আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ রে খোকা, আমি ডেকেছি কেন জানি? আমার আর 7 দিন মরণ হতে বাকি আছে, বাকির মধ্যে 4টা দিন কেটে গেছে আর মাত্র 3টে দিন। তাই তুই চলে যা বড় খোকা, তুই যা রেজিস্ট্রি করতে, আর ছোট ছেলে তুই যা লেখককে ডেকে আনবি। যে বিষয় সম্পত্তি আছে আমি তো 2 ভাই নামে ভাগ করে দিয়ে যাই। মা বাবা তখনই হয় বিচারের আসন যদি ন্যায্য পর করে যায়, তবেই সেই মা, তবে সেই বাবা। তা না হলে বাবা বটে ঠিকই, মা বটে ঠিকই, বিচারের আসনে তিনি নয়। বাহ, যখনই বিচারক আসলো ভাগ করতে, লেখক লিখে দিল। ওই সময় স্ত্রী গিয়ে বলছে, দেখো একটা কথা বলবো, এটুকু ভিটে বাড়িটা আপাতত আমার নামে রাখো, নাহলে ছেলে বৌদি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তখনই বৌমা বলছে, দেখো মা, আমরা কেন তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাব? আমরা কি বাড়িতে থাকি? তুমি থাকবে না, আমাকে একটু লিখে দিয়ে যাও। জমিদার লিখছে আর কাঁদছে। 2 ছেলেকে 50-50 100 বিঘে সম্পত্তি দিয়ে দিল। ভিটেটা স্ত্রীর নামে লিখে দিল। 2টো সোনার আংটি ছিল, 2টো নাতিকে দিয়ে দিয়েছে। আর এইখানে 2টো আংটি ছিল, 2টো বৌমাকে দিয়ে দিয়েছে। আর 2টো গাড়ি 2টো নাতির নামে লিখে দিল। ভিটেটা দিয়ে দিল স্ত্রীকে। জমিদারে কি আছে আগে? কে বলে কিছু নেই? কিছু নাই, আছে। কি আছে? গোবিন্দ কিছু দিল না, গোবিন্দ তার হবে। সব ভুল সিদ্ধান্ত। জমিদার বাবুর ভাগ্যে একটা গোল্লা আছে, গোল। হ্যাঁ, এই পৃথিবী পান্তশালায় কে আসে কে
এই পৃথিবী হায় গো কেহ আসে কেহ যায়। কান্না গাছি বন্যা বেজায় নিতর নিয়বতায়। হায় গো কেহ আসে কেহ যায়। হায় গো কেহ আসে কেহ যায়। সব কিছু দেওয়া হয়ে গেল, জমিদার জিরো, এতদিন সেজেছিল হিরো। এবারে জমিদারকে তার দুটি ছেলে বলছে, বাবা গো আমরা সবে চাকরিতে জয়েন করেছি, যদি আমরা চলে যাই, আমাদের চাকরি যদি রিটার্ন হয়ে যায়, বাবা আমরা যথা সময় আসবো, এবার আমরা যাই। কি গো সকলে বিনিময় কি দিচ্ছে? পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা, সুখেরই আশায় ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথা। আর পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। কাঁদছে গো জমিদার, ছেলে চলে গেল, বৌমা চলে গেল, নাতি চলে গেল, হাতে আর মাত্র 2 দিন বাকি আছে। যাওয়ার বেলায় আপনাদের বাস স্ট্যান্ডে গো, বড় বাস স্ট্যান্ডটার নাম কি জানো? হ্যাঁ, নেপালগঞ্জ বাজারে 2 রিক্সাওয়ালাকে টাকা দিয়ে গেল 2টি ছেলে, আমার বাবা পরশুদিন মারা যাবে, তোরা পরশুদিন 2 টোটো কাঠ নিয়ে আর একটা খালি টোটো নিয়ে আমার বাবাকে শ্মশানে নিয়ে যাবি, নিয়ে গিয়ে আমার বাবার দেহটাকে সৎকর্ম করবি। এই তোদেরকে আমি 5000 টাকা দিয়ে গেলাম, আর যতটা লাগবে আমি এসে তোদেরকে দেব। ছেলে চলে গেল, বৌমা চলে গেল। এইবারে আজ রাতটা পেরিয়ে গেলে কালকে সকালবেলায় জমিদার বাবুকে সকলে মৃত বলে জানতে পারবে। জমিদার বাবু শুধু রাতটা কেটে গেলে তো আর কারোর সঙ্গে আমার দেখাটা হবে না। জমিদার কাঁদছে, ওগো গোসাই, তুমি যে বলেছিলে আসবে বলে, কেন আর এলে না? তুমি আসবে বলে কথা দিয়ে কেন এলে না? এখন বুড়ি আলাদা ঘরে ঘুমায় আর বুড়ো আলাদা ঘরে ঘুমায়, বুড়োর ঘুম হয় না। সারা রাত বুড়িকে ডাকছে, বুড়ি একটু আয় না রে, এই যাওয়ার বেলা আমাকে একটু হরি কথা শোনা না রে। বুড়ি তার শুধু সাজছে সারা রাত ধরে, যেন বুড়ো মারা যাবে সকালবেলা, আর তো সাজা হবে না। যত শাড়ি ছিল একবার করে পরে আর বড় আয়নার কাছে দাঁড়ায়। বুড়ো ডাকে, বুড়ি আয়না আয়না, বুড়ি দেখে বড় আয়না। আরে বুড়ো ডাকে আয়না আয়না, আরে বুড়ি দেখে বড় আয়না। ওরে বুড়ো কাঁদে, হা কৃষ্ণ
বলে গো বুড়ো কাঁদে কৃষ্ণ বলে, আর বুড়ি ভাবে বিষয় ঐশ্বর্য নিয়ে গো। ও গো বুড়ি ভাবে বিষয় ঐশ্বর্য ভাগে। শালাই বুড়োটার জন্য আমি ভালো কাজে যেতে পারতাম না, যেখানে যাবো অনুমতি নিতে হবে। সারাদিন মরুক ভগবান, অল্পে লেটা চুকিয়ে যাক গো গোবিন্দ। আহ, আর বুড়ো বসে বসে কাঁদছে গো। ঠিক ভোরের বেলায় 3টে রিক্সাওয়ালা আসলো, দুটোই কাঠ বোঝাই, একটা খালি। কি রে বাবা, হরেন দিচ্ছে, মরা কোন ঘরে, মরা কোন ঘরে, সাইরেন দিচ্ছে, পক 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 হরেন দিচ্ছে। বুড়ি এখন আলাদা ঘরে যাচ্ছিল, বুড়ি বেরিয়ে বলছে, মরাই আছে সে ঘরে, মরাই আছে সে ঘরে। ও গো মরা আছে সে ঘরে, মরা আছে সে ঘরে। বুড়ি বেরিয়েছে বলছে, তোমরা কারা? বলে তোমার ছেলে, তুমি গিন্নিমা তো? বলছে হ্যাঁ। বুড়ো কিন্তু সেই চেয়ারে বসে বসে সব শুনছে ঘরের ভেতরে, দেখি কি হয় দেখি। হ্যাঁ দেখো এবারে গল্প কত মজা আছে। এরই বলে লীলা, মায়াবদ্ধ তো, তোমরা একটু মায়াবদ্ধ আছো, মুক্তি পাবে তো। দেখো এখন জমিদার বসে বসে শুনছে যে কি হয়, শেষ পর্যন্ত দেখা যাক। এখন বুড়ি বলে, তোমরা কাঠ নিয়ে কোথায় যাবে? না, তোমার ছেলে দিল্লি যাওয়ার আগে আমাদের 5,000 টাকা দিয়ে গেছে, আজকে নাকি ভোরবেলায় বুড়ো জমিদার বাবু মারা যাবে, তার দেহটা নিয়ে সৎকর্ম করতে হবে। না, ঠিক কথা বলেছে, বুড়ো আছে সেই ঘরে, মরে গেছে, যাও সেখানে যাও। এখন ঘরে থেকে কি বলছে জানো বুড়ো, আমি মরি নাই মরি না, আমি মরি নাই মরি না, আমি মরি নাই মরি না, আমি মরি নাই মরি না। শোনো শোনো রিক্সাওয়ালা, হাই আমি মরি মরি নাই মরি না। আরে শোনো বলি রিক্সাওয়ালা ভাই, মরি নাই মরি নাই। উরি বাবা রে, আমার ভূত হয়ে গেছে, পালা পালা পালা, ভূত 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 ভূত। আরে কি বলি, ওই দেখ বড় বড় চোখ করে দেখছি, বলে মরি নাই। তোর বলনি কেন, কত আগে মরে ভূত হয়ে গেছে জমিদার বাবা, আমরা যাবো না বাবা, আমার 5,000 টাকা দরকার নেই, কাঠ ঢেলে দিয়ে পালিয়ে চল। এই কথা হতে হতে গ্রামের সকল লোকে জেগে উঠেছে। বলে এত সকালবেলা চিৎকার কেন? বলে কি গো, কি আর তোমাদের জমিদার বাবু মরে ভূত হয়ে গেছে? বলে আমি মরি নাই মরি নাই, দেখবে যাও। আচ্ছা বাবা রে, কি ভয় রে, যে যায় দেখে বলে আমি মরি নাই, আমি মরি নাই মরি না। এখন তার 8 পোষ দেখে সবাই বলে আর যাব নাই যাব নাই, এ তো আর বেঁচে নাই বেঁচে নাই। আমরা আর যাব নাই যাব নাই, এ তো বেঁচে নাই বেঁচে নাই। এক কাজ করো সকলে গ্রামবাসী বৃন্দ, যে যার অস্ত্র আছে সকলে চলো, তোকে কুপিয়ে কুপিয়ে মারবো, ও বেড়া ঠিক মরে যাবে। তখন জমিদার ভাবছে, ওকে গোবিন্দ দয়া, আমি এতক্ষণে বেঁচে ছিলাম, এবার এদের কাছে গণধলাই খেয়ে আমার প্রাণ যাবে। ওগো বাবাজি, তুমি যে বলেছিলে 7 দিনে আমার মৃত্যুই আছে, আরে এই তো মিলে গেল মিলে গেল, এই তো মিলে গেল মিলে গেল। তুমি তো একটা কথা দিয়েছিলে, দুটো কথার একটা মিলে গেল, আর এখনো একটা মিলে নাই। তুমি যে আসবে বলেছিলে, কেন এলে নাই? আহা, এন কালে তথা বাবাজি হেতা, ধীরে ধীরে পথে যে ধায়। ওরে জমিদারের কথা মনেতে করিয়া জমিদারের বাড়ির দিকে যায় গো। আরে জমিদারের বাড়ির দিকে যা, লোকজন দেখিয়া ভয়েতে কাঁপিয়া, ওরে লোকজন দেখি যা, ভয়
ভজতে কাঁপিয়া বাবাজি কান্দিতে লাগিল লোকজন দেখিয়া ভজতে কাঁপিয়া বাবাজি কাঁদিতে লাগিল একই করলে হরি গোলক বিকারি জমিদার নাই বুঝিয়ে জগতে জমিদার নাই এ জগতে বল কি করিলে কি করিলে বলো কি করিলে কি করিলে ও গো আমার অন্তর জমি তুমি কি করিলে তুমি কি করিলে বলো বলো অন্তর জমি তুমি কি করিলে কি করিলে এই 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 কি আছে এই সব ঘুরে যাচ্ছে আরে আরে পিছনে কেউ নাই যখন থেকে বাবাজি বাবাজি এখন বলছে কি গো তোমার এতজন কেন বলে আমাদের জমিদারও মরে ভূত হয়ে গেছে ছেলে পাঠশালায় আর যেতে পারবে না ও গলা টিপে খেয়ে ফেলবে তো তোমরা হাতে তালোয়ার কাটার নিয়েছো কেন জমিদারবাবুকে মারবো বলে তোমরা বোকা বলে কি আরে ভূতকে কোনোদিন মারা যায় ভূতকে মন্ত্র যারা ধরতে হয় ও বাবাজি গো তুমি নিশ্চয়ই মন্ত্র জানো এই জমিদারকে একটু ধরে নিয়ে যাও না গো আমরা গ্রাম থেকে মুক্তি পাই ছুটে এসে বুড়ি কাঁদছে তুমি যদি না ধরে নিয়ে যাও আমি তো একা ঘরে দেখি এই হত ছাড়া বুড়া কখন এসে আমার গলা টিপে মারবে আমার আর জিলাপি খাওয়া হবে না লিপস্টিক মাখা হবে না আর সেনো পাউডার গলায় দেওয়া হবে না অনেক কষ্ট করে একটা বডি স্প্রে কিনছি গায়েও দেওয়া হবে না তখন বলছে একটা উপায় আছে বুড়োটা বাঁচবে হ্যাঁ এক ঘটি গঙ্গা যে আনবে সে বাঁচাতে পারবে এখন বুড়ি এখন লোকের কাছে মান নেওয়ার জন্য আর বুড়োর কাছে আরো ভালো হওয়ার জন্য সকলে জলের ঘটি আনতে ছুটছে আর এখানে সব অস্ত্র গোটা বাইরে পড়ে আছে সকলের হাতে ঘটি তো বলছে দাঁড়াও এই জল দেবে সে যে জল দেবে তার প্রাণের বিনিময়ে জমিদার বাবু বাঁচবে কে দিতে রাজি সকলের হাতে যে দারুণ ঘটি ছিল ধূপ ধূপ করে সব পড়ে গেছে ছেলেকে বলছে এ ছেলে তুই যে জল নিয়ে ফেলে দিলি কেন বলে বুড়ো হয়েছে তো মরবে আমার এই ছোট্টবেলার আমি তো মরবো কেন পাড়া প্রতিবেশী সকলে ফেল কেউ পারলো না শেষে স্ত্রীকে বলছে কি গো এইবার দেখ জমিদার বাবু না তোমার স্বামী তুমি তাকে একদিন শূন্য মাথায় স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে পূর্ণ করে এনেছিল না বলছে হ্যাঁ তাহলে তোমার স্বামীর জন্য কি তুমি প্রাণটা দিতে পারলে না তোমার স্বামী তোমার জন্য কত কিছু করেছে অজানা সম্পদকে একটা পরিচিতি করেছে যে তুমি জমিদার বাবু স্ত্রী আজকে তুমি এই জমিদারের একটু প্রাণ দিতে পারবে না বলছো ওর বয়স হয়েছে মরেছে আমি এত তাড়াতাড়ি মরবো কেন আমার বয়ে গেছে বাবা শাড়িগুলো আছে পরতে হবে সবে একটা বাউটি করেছি পরো আমি দিতে পারবো না কথাগুলো কিন্তু জমিদার বাবু সব শুনছে একটাও কথা বলেনি জমিদার বাবু শুধু দু নয়ন দিয়ে শ্রাবণ মাসের ধারা বয়ে গেছে জমিদার বাবু ধরতে গেল জমিদারকে বাড়ির ভেতরে গিয়ে বলছে জমিদার বাবু এবার তুমি বলো তো বেঁচে আছো কি গো জমিদার বাবু বেঁচে আছে হ্যাঁ ও মা হ্যাঁ মরেই বেঁচে আছে কেমন না সবাই যদি তাকে বিসর্জন দিয়ে দেয় বাবাজির কাছে জীবিত গ্রামের কাছে মৃত স্ত্রীর কাছে মৃত খোকার কাছে মৃত মেয়ের কাছে
মৃত, বিষয় সম্পত্তির কাছে মৃত। আহা, তখন জমিদার সেই বাবাজির চরণ ধরে কাঁদছে আর বলছে, শেষের দিনে যাকে আমি কিছু দিলাম না তাড়িয়ে দিলাম, ঝড় বৃষ্টির রাতে যাকে দূর দূর করে আমি তাড়িয়ে দিয়েছিলাম, আজকে ওই মানুষটার আমার সাথী হলো গো বাবাজি, তুমি আমাকে নিয়ে চলো তোমার বৃন্দাবনে। তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, আমি না আসা পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। আর গ্রামের মানুষকে বলছে, এই সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সোজা করো, ভূত সোজা যাবে, সরে বসো। এই দেখো সত্যি সত্যি কিন্তু আওয়াজ দিল বেলুন ফাটিয়ে, সরে বসো, সরে বসো, ভূত যাবে। আর একটু সরে সরে বসো। আরে সরে সরে বসবে তো, লাইনটা দেবে তো নাকি? আর সব সরছে। আরে না, তোমাদের বলিনি, যারা ভূত দেখতে এসছে এ সব সরছে। দেখো এইবারে জমিদার বাবুকে বলেছে, সবাইকে বলছে, ভূত হয়তো গান গাইতে গাইতে যাবে, তোমরা কেউ কিছু বলবে না, ভূত দেখবে কিছু বলবে না, তোমরা চোখে চোখ দেবে না, তাহলে তোমাদের ধরে ফেলবে। এই বলে জমিদার বাবুর হাতটা ধরেছে, চলো এবার আমরা যাই। আর জমিদার বাবুর হাতটা ধরে যাচ্ছে, আর স্ত্রী গোবর জল করে ছড়া দিচ্ছে। শেষ বিদায়টা অপবিত্র ছিল বলে পবিত্র করার জন্য ডান হাতে ধরেছে ভাঁড়, আর বাম হাতে গোবরের জল ছড়া দিচ্ছে, আর বাবাজি দিকে ধরে ধরে কাঁদতে কাঁদতে চলছে, শেষের দিনে সেজন বিনে অমন পরে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে ওখে মামর কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে। ওরে যেই মুখেতে খাই সুখে পা ক্ষীর দুধ ননিরে, ও তোর সেই না মুখে, ও তোর সেই না মুখে জেলে দিবে জ্বলন্ত গুণিরে, শেষের দিনে সেজন বিনে মন পড়ে কি আপন হবে রে, শেষের দিনে সেজন বিনে। জমিদার দেখছে আর বলছে, যাবৎ বিত্ত উপার্জন শক্তি তাবন্তি পারণ অনুরক্তি, যাবৎ যার দেহে তাবৎ বর্তনাং কৌপিন পিচ্ছতি করপি দেহি। কি গো, আমি যখন মারা যাব আমাকে এই শালটা দেবে, আমার আশ্রম সব কেড়ে নেবে। জমিদার বাবু পৌঁছে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে মানুষের ঘরে ঘরে গিয়ে, ব্রজবাসীর ঘরে ঘরে গিয়ে দীক্ষা নামার পরে ব্রজবাসীর ঘরে ভিক্ষা চেয়ে বাকি জীবনটা বৃন্দাবনে কাটিয়েছিল গো। আর ব্রজবাসীর ঘরে গিয়ে কেঁদে কেঁদে কি বলেছিল জানো? আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ব্রজবাসী। ও গো তাই তো তোমার
তোমাদের দাদে যাচ্ছি ভিক্ষা দাও গো নগরবাসী ওগো তাই তোমাদের দাদে যাচ্ছি ভিক্ষা দাও গো নগরবাসী এইখানে রাখিলাম কীর্তন নামের লহরি বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল